আসসালামু আলাইকুম। কারিগরি এক্সপার্ট স্মার্ট লার্নিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছো। তো ভাইয়া, আজকের এই ক্লাস থেকে আমরা তোমাদের সার্ভিং ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং মোটামুটি একটু জটিল টাইপের একটা অধ্যায়, 4 নম্বর অধ্যায়টা সমাধান করব। ঠিক আছে? তো এই অধ্যায়টা হচ্ছে আমাদের ক্রান্তি বাঁক নিয়ে। ঠিক আছে? তাহলে আমাদের এই ক্রান্তি বাঁক আমরা কোথায় ব্যবহার করব এবং কোনটাকে ক্রান্তি বাঁক বলবো সে সম্পর্কে আমরা আগে জানি, তারপরে আমরা এই ক্রান্তি বাঁকের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে? এরপর আমাদের সূত্রের জন্য যে ম্যাথের জন্য যে সূত্রগুলো লাগবে সেগুলো আমরা তোমাকে দেখাই দিব। এরপর আমাদের একটা প্রমাণ আছে সুপার এলিভেশনের, সেই প্রমাণগুলো করাবো। ঠিক আছে? তারপর আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে যাব। তো প্রথমেই দেখো ক্রান্তি বাঁক জিনিসটা কি। এর আগে আমরা দেখলাম কিভাবে বৃত্তাকার বাঁক, বাকি 3টা অধ্যায় বা বাকি 2টা অধ্যায়। হ্যাঁ, ওখানে আমরা দেখলাম যে এইভাবে থাকতেছে, এইভাবে না, ধরে এইভাবে থাকতেছে। এখানে আমরা একটা বৃত্তাকার বাঁক দিয়ে সংযুক্ত করে দিচ্ছি। ঠিক আছে? কিন্তু এই বাঁকে গাড়ি তোমার যখন একটা নির্দিষ্ট গতিতে এসে ঢুকবে, ঠিক আছে, তখন আমাদের এই পথে ঢোকার যে আমাদের ঢোকার যে সময়টা, ঠিক আছে, ওই সময়টাকে আরো আরামদায়ক করার জন্য, ঠিক আছে, অর্থাৎ যাত্রীদের যাতে তোমার হচ্ছে বিরক্তিবোধ না হয় বা ধরো ঝাঁকি না লাগে, ঠিক আছে, অর্থাৎ জড়তার কারণে কিন্তু দেখবে যে গাড়ি যদি হঠাৎ করে এদিকে টার্ন নেয় তখন কিন্তু কি হবে দেখো ভাইয়া, আমরা কিন্তু একদিকে একদম হেলে যাব, তাই না? হেলে যাব, কিন্তু হেলে যেতে পারি, তাই না? এই এই হেলে যাওয়া বা অসুবিধাটা বা তোমার হচ্ছে এই যে অসুবিধাটা যেটা আছে, এটাকে দূর করার জন্য আমাদের এই বৃত্তাকার বাঁক বা যৌগিক বা বাঁক বা তোমার হচ্ছে বিপরীত বাঁকের শুরু এবং শেষে আমাদের এই ক্রান্তি বাঁককে সংযুক্ত করা হয়। ঠিক আছে? তাহলে ভাই কি হলো, দেখো এই বৃত্তাকার বাঁকের শুরুতে একটা ক্রান্তি বাঁক সংযুক্ত করা হয়। ঠিক আছে? এভাবে একটা ক্রান্তি বাঁক সংযুক্ত করে দেওয়া হয়। এরপর এখান থেকে বৃত্তাকার বাঁকটা শুরু করা হয়। ঠিক আছে? এবার এই পাশেও এসে একটা এভাবে ক্রান্তি বাঁক সংযুক্ত করে দেওয়া হয়। তাহলে এটা হলো বৃত্তাকার বাঁকের জন্য, এই যে এটা হলো ক্রান্তি বাঁকের জন্য। ঠিক আছে? তাহলে এইভাবে বৃত্তাকার বাঁকের সঙ্গে এই ভিতরটা হচ্ছে বৃত্তাকার বাঁক এবং এই দুই সাইডে যে দূরে দেখতে পাচ্ছ এই দুইটা হচ্ছে আমাদের ক্রান্তি বাঁক। ঠিক আছে? তাহলে কি বললাম, যে ধরো এই গাড়িটাকে স্বাচ্ছন্দ্যে বাঁকের মধ্যে প্রবেশ করানোর জন্য বাঁকের দুই প্রান্তে যে পরিবর্তনশীল ব্যাসার্ধের সাহায্যে যে বাঁকটা দেওয়া হয়, যে দুইটা বাঁক সংযোগ করা হয়, সেইটাকে বলা হয় হচ্ছে ক্রান্তি বাঁক। ঠিক আছে? এই ক্রান্তি বাঁকের ব্যাসার্ধ কি পরিবর্তনশীল। ঠিক আছে? এর ব্যাসার্ধের কোনো ফিক্সড কোনো ব্যাসার্ধ নেই। যেমন আমরা বৃত্তাকার বাঁকের ক্ষেত্রে দেখছিলাম, তুমি যেখান থেকে কেন্দ্র পর্যন্ত ব্যাসার্ধ টানো না কেন সবগুলো দৈর্ঘ্য সমান হয়। কিন্তু ক্রান্তি বাঁকের ক্ষেত্রে কি হবে, যেহেতু এটা একটা অধিবৃত্তের বৃত্তচাপ, অধিবৃত্তের চাপ, সেজন্য আমাদের এই চাপের তোমার হচ্ছে বিভিন্ন বিন্দু থেকে ব্যাসার্ধ টানলে বিভিন্ন বিন্দুর তোমার ব্যাসার্ধগুলো বিভিন্ন রকম হবে। ঠিক আছে? তো আশা করতে বুঝতে পারছো যে ক্রান্তিবাগ জিনিসটা কি। ক্রান্তিবাগ হচ্ছে কোনো বৃত্তাকার বা যৌগিক বা বিপরীত বাঁকের শুরু এবং শেষের বিন্দুতে সংযুক্ত করা হয় এবং এটা হচ্ছে আমাদের পরিবর্তনশীল ব্যাসার্ধের একটা চাপ হয়। ঠিক আছে? অর্থাৎ অধিবৃত্তের চাপ দিয়ে এই বাঁকটাকে তৈরি করা হয়, আমাদের ক্রান্তি বাঁকটাকে। ঠিক আছে? তাহলে এই ক্রান্তি বাঁকটা কি জন্য দেওয়া হয়, এই বৃত্তাকার বাঁক, বিপরীত বাঁক বা যৌগিক বাঁকে স্বাচ্ছন্দ্যে আমরা যদি যাতে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারি বা দুর্ঘটনা এড়ানোর জন্য আমাদের এই ক্রান্তি বাঁকটা কি করা হয় ভাইয়া, এই হচ্ছে আমাদের বৃত্তাকার বা বিপরীত বা যৌগিক বাঁকের শুরু এবং শেষ প্রান্তে সংযোগ করা হয়। ঠিক আছে? তাহলে সেটাই আমি দেখালাম। দেখো এই যে শুরুর বিন্দুতে একটা ক্রান্তি বাঁক দেওয়া হয়েছে, এখানেও একটা ক্রান্তি বাঁক দেওয়া হয়েছে। ঠিক আছে? এরপর এখান থেকে বৃত্তাকার বাঁকটা দেওয়া হলো, তখন আমাদের কি হবে, গাড়িটা খুব স্বাচ্ছন্দ্যে এই বাঁকটা অতিক্রম করতে পারবে। ঠিক আছে? তো এই জন্যই হচ্ছে আমাদের ক্রান্তি বাঁকটা দেওয়া হয়। এখন আসো আমরা এই ক্রান্তি বাঁকের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করব। তোমরা এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের এই সংযুক্ত বাঁকের একটা চিত্র। সংযুক্ত বাঁক কি জন্য বললাম ভাইয়া, দেখো শুরুর বিন্দুতে এই যে টি1 থেকে এই পর্যন্ত হচ্ছে ক্রান্তি বাঁক, আবার এই টি2 থেকে এই পর্যন্ত একটা ক্রান্তি বাঁক। ঠিক আছে? এরপর মাঝের যে অংশটা দেখতে পাচ্ছ, এই যে অংশটা, এটা হচ্ছে একটা বৃত্তাকার বাঁক। ঠিক আছে? তাহলে দেখো এখানে কয়টা বাঁক আছে টোটাল, একটা দুইটা তিনটা, এই জন্য এটাকে বলা হচ্ছে কি ভাইয়া, সংযুক্ত বাঁক। ঠিক আছে? তো সংযুক্ত বাঁক কি, এগুলো সামনে আমরা ম্যাথের মধ্যে আরো দেখবো, সেখানে দেখবা যে বলবে যে এই সংযুক্ত বাঁকের দৈর্ঘ্য নির্ণয় করো। আগে আমরা কি করছিলাম, শুধু বৃত্তাকার বাঁকের দৈর্ঘ্য নির্ণয় করছিলাম, ঠিক আছে, তাই না? কি দিয়ে নির্ণয় করছিলাম, এল ইজ ইকুয়াল টু পাই আর ফাই ডিভাইডেড বাই 180 ডিগ্রি। ঠিক আছে? তো এখানেও এরকম বিভিন্ন সূত্র আছে, সেগুলোর সাহায্যে আমরা এই সংযুক্ত বাঁকের দৈর্ঘ্য নির্ণয় করব। আবার এখানে দেখো যে স্পর্শকটা আছে বৃত্তাকার বাঁকের ক্ষেত্রে, ভাই আমরা কি দেখছিলাম, এটা যদি একটা বৃত্তাকার বাঁক হয় তাহলে এটা যদি টি1 হয়, এটা যদি এফ হয়, তাহলে এই টি1 এফটাই হচ্ছে একটা স্পর্শক ছিল। তো এটাকে তখন কি বলা হয়তো, বৃত্তাকার বাঁকের স্পর্শক। কিন্তু এখানে যে স্পর্শকটা আছে দেখো টি1 ভি, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে ভাই আমাদের সংযুক্ত বাঁকের স্পর্শক। ঠিক আছে? এটাকে আমরা কি বলবো, সংযুক্ত বাঁকের স্পর্শক। কারণ কি, এখানে দেখো এই স্পর্শকটা আমাদের ক্রান্তি বাঁকের সঙ্গেও আছে, আবার বৃত্তাকার বাঁকের সঙ্গেও কিন্তু আছে। এখন
এখানে আমাদের এই বৃত্তাকার বাঁক তোমাদের বইয়ে এই চিত্রটা দেওয়া আছে প্রথমে, আর এটা হচ্ছে আমাদের এই পুরো সংযুক্ত বাঁকের চিত্রটা, ঠিক আছে। তো আসো আমরা এই চিত্র থেকে আমাদের ক্রান্তি বাঁকের বিভিন্ন অংশগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। এই চিত্রটা কোনটুকু জানো? এই চিত্রটা হচ্ছে আমাদের এই যে এইটুকু, ঠিক আছে, এই যে এইটুকু, এই অংশটুকু হচ্ছে আমাদের, অর্থাৎ প্রথম ক্রান্তি বাঁকটুকু হচ্ছে এই চিত্রটা, ঠিক আছে। এখান থেকে নিয়ে জাস্ট ওখানে বড় করে আর্ট করা হয়েছে। তাহলে আসো এই ক্রান্তি বাঁকের বিভিন্ন অংশগুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, যেগুলো আমি এপাশে লিখছি। দেখো এখানে প্রথমে কি আছে, টি1 হচ্ছে ক্রান্তি বাঁকের শুরুর বিন্দু। এখানে দেখো এই যে টি1 হচ্ছে ক্রান্তি বাঁকের শুরুর বিন্দু। এরপর টি1ভি সংযুক্ত বাঁকের স্পর্শক, অর্থাৎ আমাদের দেখো এই যে টি1এফ বা ভি যেটাই বলি না কেন, আমরা এই টি1ভি কে কি বলতে পারবো, এটাকে যদি আমরা ভি দিয়ে সম্বোধন করি বা এফ দিয়ে করলাম, ঠিক আছে। তো টি1ভি বা এফ যেটাই বলি না কেন, এটা হচ্ছে আমাদের কি সংযুক্ত বাঁকের স্পর্শক। যেহেতু এখানে আমাদের একের অধিক বাঁক আছে, এই জন্য এই বাঁকটাকে বলা হচ্ছে সংযুক্ত বাঁক, এবং এই সংযুক্ত বাঁকের স্পর্শকের নাম কি বলা হয়েছে ভাইয়া? সংযুক্ত স্পর্শক। তাহলে সেটার নাম কি? টি1ভি হচ্ছে সংযুক্ত বাঁকের স্পর্শক। এরপর দেখো ভাইয়া এল, ছোট এল হচ্ছে ক্রান্তি বাঁকের আর টি1এম অংশের দৈর্ঘ্য। অর্থাৎ দেখো আমাদের প্রমাণ করার ক্ষেত্রে এখানে একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি, দেখো এই ক্রান্তি বাঁক কোনটা, দেখো এই যে এটা হচ্ছে ক্রান্তি বাঁক, ঠিক আছে, এই পুরোটা হচ্ছে ক্রান্তি বাঁক। এই ক্রান্তি বাঁকের উপর যে কোনো একটা বিন্দু হচ্ছে এম, ঠিক আছে। অর্থাৎ তুমি এই বিন্দুটা এখানে ধরতে পারো, এখানেও ধরতে পারো, ওইদিকে ধরতে পারো, ঠিক আছে। এই এম পর্যন্ত, অর্থাৎ শুরুর বিন্দু থেকে এম পর্যন্ত দূরত্বটাকে কি ধরা হয়েছে ভাইয়া? ছোট হাতের এল দিয়ে ধরা হয়েছে। কত হয়েছে? ছোট হাতের এল দিয়ে এখানে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো বড় হাতের এল দিয়ে প্রকাশ করা হয়েছে এই পুরো ক্রান্তি বাঁকের দৈর্ঘ্যটাকে, ঠিক আছে। এই পুরো ক্রান্তি বাঁকের দৈর্ঘ্যটাকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে ভাইয়া? বড় হাতের এল দ্বারা প্রকাশ করা হয়েছে। এরপরে দেখো এফ হচ্ছে ক্রান্তি বাঁক ও বৃত্তাকার বাঁকের সংযোগ বিন্দু। আমি তোমাদের কি বললাম, এই ক্রান্তি বাঁকটাকে বৃত্তাকার, বিপরীত বা যৌগিক বাঁকের শুরু এবং শেষের বিন্দুতে সংযোগ দেওয়া হয়, ঠিক আছে। তাহলে এখানে বলছে কি, দেখো এই এফ যে বিন্দুটা আছে, এই এফ বিন্দুটা এই চিত্রের জন্য হবে হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে তুমি এখানে বলতে পারো, এখানে যদি জি দিয়ে দেখাইছে, আমরা এখানে যদি এফ বলি, তাহলে এই এফ বিন্দুটা হচ্ছে এই জায়গার বিন্দুটা, ঠিক আছে। তাহলে এই জায়গার বিন্দুটা তাহলে কি হচ্ছে, ধরো এই জায়গার বিন্দুটা, হ্যাঁ, বা এই জায়গার বিন্দু তুমি যেটাই বলো না কেন, এই জায়গার বিন্দুটা হচ্ছে এফ, ঠিক আছে। তাহলে এই জায়গার বিন্দু যদি এফ হয়, তাহলে এই জায়গাতে কি হচ্ছে, দেখো তো ক্রান্তি বাঁকটা আর বৃত্তাকার বাঁকটা সংযুক্ত হচ্ছে না? সংযুক্ত হচ্ছে কিন্তু। সেজন্য বলা হচ্ছে এই এফ বিন্দু হচ্ছে ক্রান্তি বাঁক ও বৃত্তাকার বাঁকের সংযোগ বিন্দু, ঠিক আছে। এরপরে দেখো এফ জি কি, এফ জি হচ্ছে কোনটা, এই যে এফ এবং এই জি, ঠিক আছে, এই যে এফ এবং এই যে জি, ঠিক আছে। এখানে দুইটা চিত্রে তোমরা খেয়াল করো, এই যে এফ এবং জি, এই এফ এবং জি হচ্ছে আমাদের এই টি1ভি স্পর্শকের উপর, টি1ভি স্পর্শকের উপর কি হবে, দেখো এখানে আমাদের স্পর্শক কিন্তু এই যে এটা ভাইয়া, ঠিক আছে, এটা টি1ভি, সেজন্য আমাদের এখানে এই যে স্পর্শকের নাম দেওয়া হয়েছে টি1ভি, টি1এফ নয় কিন্তু, ঠিক আছে, টি1ভি। তাহলে টি1ভি স্পর্শকের উপর তোমার যে হচ্ছে আমাদের এই যে অফসেটটা নয়, লম্ব অফসেট, সেটা কি কি বলা হয়েছে, দেখো এফজি। এফজি হচ্ছে কি, এফ হতে টি1ভি স্পর্শকের উপর লম্ব অফসেট। তাহলে এই যে এফ হতে টি1ভি স্পর্শকের উপর লম্ব অফসেট হচ্ছে এটা। এই লম্ব অফসেটের মান বের করে আমরা কি করতে পারবো ভাইয়া? ধরো যখন আমাদের ক্রান্তি বাঁকটা মানে আমাদের তোমার হচ্ছে তৈরি করতে বলবে, তখন আমরা এই স্পর্শক থেকে এই ধরো এই দূরত্বটা ধরো আমরা জানবো, এটা আমরা পরবর্তীতে আসতেছে, এই দূরত্ব পর্যন্ত যে এখান থেকে লম্ব অফসেটটা তৈরি করবো, করার পর এখান থেকে ক্রান্তি বাঁকটা তৈরি করে দিব, ঠিক আছে। তাহলে এই যে এই লম্ব অফসেটটা কি, এফ জি, এটা কি বলা হবে কি, ক্রান্তি বাঁকের লম্ব অফসেট, ঠিক আছে। এরপরে দেখো ভাইয়া কি আছে, টি1জি, টি1জি হচ্ছে টি1 হতে ওয়াই অফসেট পর্যন্ত আনুভূমিক দূরত্ব। তাহলে দেখো এই যে টি1 হতে ওয়াই অফসেট পর্যন্ত আনুভূমিক দূরত্ব হচ্ছে এই যে বড় হাতের এক্স দিয়ে প্রকাশ করা হয়েছে, ঠিক আছে, কি দিয়ে, বড় হাতের এক্স দিয়ে প্রকাশ করা হয়েছে। এরপরে ভাই দেখো কি আছে, এম1 হচ্ছে কি ক্রান্তি বাঁকের যে কোনো বিন্দু এম হতে পতিত লম্ব অফসেট। অর্থাৎ দেখো আমরা ক্রান্তি বাঁকের উপর যে কোনো একটা বিন্দু নিলাম এম, এই এম বিন্দু হতে এর উপর পতিত হচ্ছে অফসেট হচ্ছে কি ভাইয়া, ওয়াই। তাহলে এরকম সবগুলো বিন্দুরই যদি আমরা এরকম করে অফসেট বার করি, বার করে যদি সংযুক্ত করে দিই, তখন কি হবে, ধরো বিষয়টা হবে এরকম, ঠিক আছে। আমরা ধরো এই যে এখান থেকে যে আমরা এই অফসেট নির্ণয়ের সূত্র বের করবো একটু পরে, তখন কি হবে, এখান থেকে ধরো বিভিন্ন ধরনের অফসেট গুলো আমরা বের করতেছি, ঠিক আছে। বার করার পর এটাকে যদি ভাবে সংযুক্ত করে দিই, তাহলে কি দেখো তো ক্রান্তি বাঁকটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে না? তৈরি হয়ে যাচ্ছে কিন্তু। সেই জন্য আমাদের এই যে কোনো একটা বিন্দু ধরে সেখানে আমাদের এই অফসেট নির্ণয়ের সূত্রটা আমাদের প্রতিপাদন করতে হবে, ঠিক আছে। প্রতিপাদন করে আমরা সেখান থেকে এই অফসেট গুলো বের করতে পারবো, তখন আমরা এই অফসেট গুলো বসায় ক্রান্তি বাঁকটা আমরা তৈরি করতে পারবো, ঠিক আছে। তো বিষয়গুলো যদিও তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে, তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো এবং নোট করার চেষ্টা করো, ঠিক আছে, তাহলে ভালোভাবে মনে থাকবে। এবারে দেখো টি1এম হচ্ছে টি1 হতে ওয়াই অফসেট পর্যন্ত আনুভূমিক দূরত্ব। তাহলে এই যে টি1 আমাদের এটা হচ্ছে কি টি1এম1, ঠিক আছে, টি1এম1, টি1 সরি টি1এম1, হ্যাঁ। তাহলে আমাদের এই যে এটা হবে হচ্ছে এম1। তাহলে এই যে টি1 থেকে এম1 পর্যন্ত দূরত্বটা কি বলা হয়েছে, ছোট হাতের এক্স দিয়ে প্রকাশ করা হয়েছে, যেহেতু এটা ক্রান্তি বাঁকের উপর একটা বিন্দু, সেখান থেকে অফসেটটা না হয়েছে, লম্ব অফসেটটা না হয়েছে ছোট হাতের ওয়াই,
আর আমাদের দূরত্বটা হচ্ছে ছোট হাতের এক্স। আর যেটা আমাদের সর্বোচ্চ সেটা দেখো আমাদের এই যে বড় হাতের ওয়াই এবং বড় হাতের এক্স দিয়ে দূরত্বটা প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। এরপরে দেখো কি আছে, টি অন এম হইলো, এখানে দেখো ফাই আছে, ঠিক আছে। ফাই কি, এম হতে অঙ্কিত স্পর্শক ও টিভি এর ছেদ বিন্দুতে উৎপন্ন কোণ। অর্থাৎ এখানে দেখো আমাদের এই যে এম হতে এম বিন্দুতে যে স্পর্শকটা অঙ্কন করা হয়েছে এম এম টু, ঠিক আছে, এই স্পর্শকটা কি করতেছে, এ আমাদের টিভি স্পর্শকটাকে কি করতেছে ভাই, টিভি স্পর্শকটাকে এই এম টু বিন্দুতে ছেদ করতেছে। তাহলে ছেদ করার ফলে এখানে যে কোণ তৈরি হচ্ছে সেই কোণকে বলা হবে হচ্ছে ফাই কোণ। তাহলে এটার নাম কি হবে ভাই, ফাই কোণ। এরপরে আছে দেখো কি ডেল এস, স্পাইরাল কোণ। তাহলে স্পাইরাল কোণ কোনটা, দেখো এই আমরা স্পাইরাল কোণ কোনটাকে বলবো, আমাদের যে এই যে ক্রান্তি বাঁক এবং বৃত্তাকার বাঁকের সংযোগ বিন্দু, অর্থাৎ এই বিন্দু, ঠিক আছে। এখান থেকে আমরা যে স্পর্শক মানে আমাদের যে স্পর্শকটা অঙ্কন করব সেটা আমাদের এই যে আমাদের হচ্ছে তোমার স্পর্শকের সাথে যে কোণ তৈরি করবে, অর্থাৎ এই যে এখানে যে কোণটা তৈরি করবে সেটাকে আমরা বলবো ভাই কি স্পাইরাল কোণ বা তোমার হচ্ছে ক্রান্তি কোণ, ঠিক আছে। তাহলে আশা করতেছি বুঝতে পারছো। এরপরে দেখো কি আছে, আমাদের ক্রান্তি বাঁকের শুরুর বিন্দুতে যে কোনো বিন্দু এম এর প্রতিসরণ কোণ। তাহলে ক্রান্তি বাঁকের শুরুর বিন্দুতে, অর্থাৎ ধরো ক্রান্তি বাঁকের শুরুর বিন্দু হচ্ছে এটা, তাহলে এখানে যদি আমরা একটা কি করি, এই ধরো এদিকে যদি এটাকে বর্ধিত করে দেই, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন হবে, ঠিক আছে, স্পর্শকের সাথে, ঠিক আছে, তাহলে এটা হবে কি এই যে কোনো একটা বিন্দু এর উপর, এই বিন্দুটা যদি এখানে থাকতো তাহলে এখান থেকে এটাকে সংযুক্ত করে দিতাম, তাহলে এই লাইন আর এবং এই স্পর্শকের মাঝে সৃষ্ট কোণটা হতো কি আমাদের ওই বিন্দুর জন্য প্রতিসরণ কোণ, কি ভাইয়া প্রতিসরণ কোণ, ঠিক আছে। এখন আমাদের ধরো সর্বোচ্চ যে বিন্দুটা আছে ক্রান্তি বাঁকের, এখান থেকে যে স্পর্শকটা অঙ্কন করতেছি, ঠিক আছে, যে এই স্পর্শক না, এই যে লাইনটা অঙ্কন করতেছি, এই লাইন এবং আমাদের এই স্পর্শকের মধ্যবর্তী যে কোণটা, এটা হবে আমাদের হচ্ছে এই এফ বিন্দু হতে অঙ্কিত এই লাইনের সঙ্গে কি হবে ভাইয়া, স্পর্শক কোণ, ঠিক আছে। দেখো এফ বিন্দু এর স্পর্শক না প্রতিসরণ কোণ, ঠিক আছে। তাহলে আশা করতেছি এখানে কোনটা কি বোঝাচ্ছে সেগুলো তোমরা বুঝতে পারছো। এখন আমরা এখানে ধরো হচ্ছে এই যে আলফা দেখলাম, আলফা এন দেখলাম, তারপরে তোমার ফাই দেখলাম, এই কোণগুলো নির্ণয়ের সূত্রের সাথে একটু পরিচিত হব, ঠিক আছে। তাহলে চলো আমরা সামনের দিকে আগাই। এখন ভাইয়া দেখো আমরা এখান থেকে কি কি বার করব, এখান থেকে আমরা আলফা এর মান বের করব, ফাই এর মান বের করব, ডেল এস এর মান বের করব, ঠিক আছে। তাহলে চলো আমরা শুরু করি এবং আলফা এন এর মানও বের করব, ঠিক আছে, আলফা এন এর মানও বের করব। তাহলে এখানে দেখো আমাদের হচ্ছে কি প্রথমে আলফা এর জন্য আমাদের এই যে আমাদের যে এখানে ক্রান্তি বাঁকটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এখানে আমাদের ত্রিমাত্রিক অধিবৃত্তের একটা সমীকরণ নিয়ে আসতে হবে এই বাঁক থেকে আমাদের এই মানগুলো বের করার জন্য। তাহলে ত্রিমাত্রিক অধিবৃত্তের যে সমীকরণ আছে সেটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এখানে তোমরা লিখবা ত্রিমাত্রিক অধিবৃত্তের সমীকরণ আমরা জানি y is equal to x cube divided by 6l r। তাহলে ভাই এখানে দেখো কি আসলো, এখানে আমাদের এই ত্রিমাত্রিক অধিবৃত্তের সমীকরণ y কোনটা হবে, এখানে দেখো এই যে আমাদের এই যে লম্বিক অফসেট y এর মান হবে কি x কিউব, অর্থাৎ এই যে t1 থেকে এই পর্যন্ত দূরত্ব x এর উপর কিউব এবং 6 ইনটু l হচ্ছে আমাদের পুরো ক্রান্তি বাঁকের দৈর্ঘ্য ইনটু হচ্ছে r, অর্থাৎ এই ক্রান্তি বাঁকের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এখন দেখো বা সংযুক্ত বাঁকের ব্যাসার্ধ বলতে পারি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের কি করতে পারবো, দেখো তো এখানে আমাদের এই যে প্রতিসরণ কোণটা আছে, হ্যাঁ, এই প্রতিসরণ কোণটা খুবই ক্ষুদ্র হয়ে থাকে, ঠিক আছে, অর্থাৎ এরকম ধরো খুবই ক্ষুদ্র হয়ে থাকে এই প্রতিসরণ কোণটা। এর ফলে কি হয় দেখো, এই যে আমাদের ধরো হচ্ছে এই যে আমাদের অতিভুজটা আছে, ঠিক আছে, এই অতিভুজ এবং ভূমি প্রায় সমান হয়, কি হয় প্রায় সমান হয়। তাহলে এখান থেকে আমরা এই x ইজ ইকুয়াল টু লিখতে পারবো l, ঠিক আছে, অর্থাৎ যেহেতু এই কোণটা খুবই ক্ষুদ্র তখন আমাদের এই অতিভুজ এবং অর্থাৎ এই যে এই অতিভুজ এবং এই ভূমি প্রায় সমান হয়, ঠিক আছে। তাহলে আমরা x এর পরিবর্তে ভাই এখানে কি লিখতে পারবো, y ইজ ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে l কিউব ডিভাইডেড বাই 6l r, ঠিক আছে, এটা আমরা লিখতে পারবো। এখন ভাইয়া দেখো এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আছে না, দেখো তো এই যে এটা কি একটা সমকোণী ত্রিভুজ না, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যেহেতু ওয়াইটা এখানে কি লম্ব, তাহলে ত্রিভুজটা কি রকম দেখো, আমি একটু সাইডে অঙ্কন করি, এটা এই যে এরকম, এটা হচ্ছে T1, এটা হচ্ছে M, এটা হচ্ছে M1 বিন্দু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আলফা। তাহলে ভাই এখান থেকে আমাদের একটা সম্পর্কে আসতে পারি, দেখো তো এরকম tan থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, tan থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্ব কোনটা, যেহেতু কোণের সঙ্গে দেওয়া আছে এটা ভূমি, এটা হচ্ছে লম্ব, তাহলে লম্ব হচ্ছে ভাইয়া M1, যেটা কিনা আমরা y হিসেবে চিনি, এবং এই T1 থেকে M1 পর্যন্ত দূরত্ব, T1 থেকে M1 পর্যন্ত দূরত্ব কত, x পরিমাণে, তাহলে এর নিচে আমরা x লিখে দিতে পারি।
এখন ভাই এখানে আমরা ওয়াই এর ভ্যালুটা বসাবো, দেখো তাহলে এখানে ওয়াই এর ভ্যালু যদি বসাই তাহলে এখানে কি আসবে, এল কিউব ডিভাইডেড বাই 6l আর ইন্টু, আচ্ছা আমরা এখানে এল কিউবটা আগেই না বসাই, হ্যাঁ এল কিউবটা আমরা পরে বসাই, আমরা এই যে এটা নিচ্ছি আগে, এল কিউবটা পরে বসাই। তাহলে এক্স কিউব, কারণ আমাদের এখানে এক্সটা কেটে যাবে, একটা এক্স কেটে যাবে এখান থেকে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের নিচে এক্স থাকতেছে একটা, এই নিচের এক্সটা এই এক্স আর এক্স কেটে গেলে থাকতেছে কি ভাই এক্স স্কয়ার। তাহলে এখান থেকে ভাই আমাদের tan থিটা ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, tan থিটা ইজ ইকুয়াল টু পাচ্ছি হলো, সরি এটা থিটা হবে না, এখানে আলফা হবে, যেহেতু আমরা আলফা কোণে হিসাব করতেছি এখানে। তাহলে এখানে আমাদের হবে হচ্ছে এক্স স্কয়ার ডিভাইডেড বাই 6l আর। এখন আমরা দেখো তো ভাইয়া, আমরা যখন কোণের পরিমাণটা খুবই ক্ষুদ্র হয় তখন ওই ট্যান থিটা বা ট্যান আলফাকে আমরা শুধু আলফা লিখতে পারি, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি, শুধু আলফা লিখতে পারি, যেহেতু আমাদের আলফার পরিমাণ কি খুবই ক্ষুদ্র, সেজন্য আলফা ইজ ইকুয়াল টু লেখা যাবে এই এক্স এর পরিবর্তে তখন আমরা লিখবো এল স্কয়ার ডিভাইডেড বাই 6l আর। তাহলে ভাই দেখো আলফা নির্ণয়ের সূত্র কিন্তু আমরা এভাবে এখান থেকে বের করে ফেললাম। এখন তো আমাদের এখানে আরেকটা জিনিস আছে, কি দেখো কিউ এর জন্য, অর্থাৎ সরি কিউ না ফাই এর জন্য আমাদের মনে রাখতে হবে এই সূত্রটা, আমরা ফাই ইজ ইকুয়াল টু লিখতে পারি। আসলে এগুলো তোমাদের মুখস্থ করে ফেলতে হবে, হ্যাঁ এগুলো যদি আমি বিস্তারিত ব্যাখ্যা করতে যাই তোমাদের ক্লাসগুলো বড় হয়ে যাবে এবং তোমাদের মাথার মধ্যে সব প্যাচ খেয়ে যাবে। তাহলে কিউ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে এল স্কয়ার ডিভাইডেড বাই আমাদের কি 2l আর, ঠিক আছে। আমরা এটা সমান সমান কিউ ফাই ইজ ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে এল স্কয়ার ডিভাইডেড বাই 2l আর, এটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। তাহলে এখান থেকে দেখো তো আমরা যদি এর সঙ্গে 1/3 দিয়ে গুণ করে দিই, ঠিক আছে 1/3 দিয়ে যদি বা 3 দিয়ে যদি গুণ করে দেই, এরকম দেখো বিষয়টা কিরকম হবে। ফাই ইজ ইকুয়াল টু আমরা এভাবে লিখতে পারি না, দেখো ফাই এর মানটা আমরা কিভাবে বের করতে পারবো, ফাই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো হচ্ছে এল স্কয়ার ডিভাইডেড বাই নিচে আমরা 3 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। তাহলে 3 আর 2 কত হয়ে গেল, 6 হয়ে গেল 6l আর। এখন যেহেতু নিচে গুণ করছি তাহলে আমাদের কি করতে হবে, উপরেও একটা 3 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে নিচে আর উপরে 3 দিয়ে গুণ করে দিলে কাটাকাটি হয়ে কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এখান থেকে দেখো তো আমাদের এই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারবো, আলফা লিখতে পারবো, কি আলফা লিখতে পারবো, কিন্তু আলফা ইজ ইকুয়াল টু এল স্কয়ার ডিভাইডেড বাই 6l আর। তাহলে এখানে আমাদের ফাই ইজ ইকুয়াল টু হবে তোমাদের এই যে এখানে আমাদের এটা সমান আলফা লেখা যায় আর এখানে আমাদের 3 থাকতেছে, তাহলে ফাই ইজ ইকুয়াল টু 3 আলফা, ঠিক আছে। তাহলে দেখো আমরা কিন্তু এতক্ষণ কোন অংশের জন্য হিসাব করলাম, এই জিনিসগুলো এই ক্ষুদ্র অংশগুলো বা বাঁকের উপর যে কোনো বিন্দুর জন্য হিসাব করলাম। এখন যদি আমরা বাঁকের একদম সর্বোচ্চ বিন্দুর জন্য হিসাব করি তখন কি হবে দেখো তো, তখন আমাদের কোণের পরিমাণ কি হবে, কোণের পরিমাণ প্রতিসরণ কোণের পরিমাণ হবে হচ্ছে আলফা এন পরিমাণ। তাহলে আলফা এন তখন আমরা কি লিখতে পারবো, ঠিক আছে আলফা এন তখন আমরা কি লিখতে পারবো, তখন আমরা সেম এগুলোর মতোই আলফা এন আমরা কি লিখতে পারবো দেখো, তখন আমাদের এই যে বাঁকের যে দৈর্ঘ্যটা আছে তখন সেটা কি হয়ে যাবে, সেটা আমাদের এই যে বাঁকের দৈর্ঘ্যের সমান হয়ে যাবে না, এই এলটা এই ছোট এলটা কি হয়ে যাবে, বাঁকের দৈর্ঘ্যের সমান হয়ে যাবে না। এই ছোট এলটা কতটুকু ছিল, এই যে শুরুর বিন্দু থেকে যে কোনো একটা বিন্দু পর্যন্ত বাঁকের যে কোনো একটা বিন্দু পর্যন্ত দূরত্ব ছিল। তাহলে এখন যখন আমরা এই জায়গার জন্য হিসাব করব তখন তো আমাদের পুরো বাঁকের দৈর্ঘ্যটাই হয়ে যাচ্ছে, তাই না। আর পুরো বাঁকের দৈর্ঘ্য কি, বড় হাতের এল। তাহলে এখানে আমরা কি করবো দেখো, আলফা এনে এই ছোট হাতের এল এর জায়গায় বড় হাতের এল বসাবো, কি বসাবো ভাই, বড় হাতের এল বসাবো। তাহলে বড় হাতের এল বসাইলাম, তার উপর স্কয়ার ডিভাইডেড বাই নিচে ছিল 6l আর। তাহলে ভাই এখান থেকে কি দাঁড়াচ্ছে দেখো তো, এখান থেকে আমাদের নিচে থেকে উপর থেকে একটা করে এল কিন্তু কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে হলো এল ডিভাইডেড বাই 6r। তাহলে দেখো আমরা ক্রান্তি বাঁকের শীর্ষবিন্দুর জন্য আমাদের কি প্রতিসরণ কোণ নির্ণয়ের সূত্রটা কিন্তু এখান থেকে পেয়ে গেলাম। এখন ভাই দেখো তো এই ক্ষুদ্র অংশের যে ক্ষুদ্র বা আমাদের যে বাঁকের উপর যে কোনো একটা বিন্দু থেকে যখন আমরা স্পর্শক অঙ্কন করছি সেটা আমাদের এখানে ফাই পরিমাণে কোণ উৎপন্ন করছিল, এবং এই ফাই হচ্ছে ওই ক্ষুদ্র অংশ কর্তৃক উৎপন্ন প্রতিসরণ কোণের 3 গুণ ছিল, তাহলে আলফা ইন্টু 3 ছিল বা 3 আলফা ছিল, ঠিক আছে। তাহলে এখন আমাদের এই যে বাঁকের অর্থাৎ ক্রান্তি বাঁকের শীর্ষবিন্দু যে প্রতিসরণ কোণটা উৎপন্ন করতেছে এটা কি হবে দেখো তো, এবং আমাদের এই শীর্ষবিন্দু থেকে যে স্পর্শক অঙ্কন করতেছে সেটা যে কোণ উৎপন্ন করতেছে ডেল এস, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, ওই যে ওইটার মতো এই ফাই আর ডেল এস কিন্তু প্রায় সেম জিনিসই, এটা জাস্ট বাঁকের উপর কোনো একটা বিন্দু থেকে তৈরি করা হচ্ছে, নেওয়া হচ্ছে স্পর্শকটা, আর এখানে আমাদের বাঁকের শীর্ষবিন্দু থেকে নেওয়া হচ্ছে স্পর্শকটা, ঠিক আছে। তাহলে এখানে এটা এই যে যে আমাদের ফাই কোণ পাচ্ছি এবং এখানে যে ডেল কোণ পাচ্ছি এরা হচ্ছে সেম কোণ, জাস্ট এদের হচ্ছে এর অবস্থান এখানের জন্য নাম দেওয়া হয়েছে ফাই, এর অবস্থান একদম টপের জন্য দেওয়া হয়েছে আমাদের ডেল এস, ঠিক আছে। তাহলে ডেল এস হচ্ছে স্পাইরাল কোণ, ঠিক আছে স্পাইরাল কোণ ডেল এস ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারবো ভাই দেখো তো, আমি একটু এগুলো পরিষ্কার করে ভালোভাবে গুছায় লিখি। স্পাইরাল কোণ ডেল এস ইজ ইকুয়াল টু তখন আমরা কি লিখতে পারবো দেখো, এখানে আমরা ওই সর্বোচ্চ বিন্দুর জন্য প্রতিসরণ কোণ পাইলাম আলফা এন ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 6r। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো দেখো তো, ডেল এস ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ডেল এস আর ফাই কি সেম, আমরা জানি ফাই ইজ ইকুয়াল টু
3 আলফা। তাহলে এটা তো ছোট অংশের জন্য ছিল, আর এটা তাহলে বড় অংশের জন্য কি হবে 3 আলফা এন। কি হবে 3 আলফা এন। ঠিক আছে, বিষয় তো একই, জাস্ট এখানে আমাদের ছোট অংশের জন্য হিসাব করে এরকম পাইছিলাম, তাহলে যেহেতু বড় অংশ হয়ে যাচ্ছে তাহলে সবকিছুই কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। তখন আমাদের তাহলে ওই সম্পর্ক তো একই থাকবে, যতই বড় হোক না কেন, তাই না? সম্পর্ক তো একই থাকবে। তাহলে এখানে ফাই ইজ ইকুয়াল টু 3 আলফা হলে এখানে ডেল এস ইজ ইকুয়াল টু 3 আলফা এন হবে। ঠিক আছে, এই ক্ষেত্রে আমাদের স্পাইরাল কোণ বড় হচ্ছে, প্রতিসরণ কোণ বড় হচ্ছে। ঠিক আছে, সেজন্য আমাদের এখানে আমাদের এটা এটা আমরা এটাকে লিখতে পারি। ঠিক আছে, অর্থাৎ এখানে আমাদের সম্পর্কটা ঠিকই থাকবে। তাহলে তখন আমাদের ডেল এস ইজ ইকুয়াল টু কি লিখতে পারবো, দেখো তো 3 ইনটু আমরা এখানে আলফা এন সমান কত পেলাম, এল ডিভাইডেড বাই 6 আর, এল ডিভাইডেড বাই 6 আর। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের এই 3 আর 6 কাটলে কি থাকে, এল ডিভাইডেড বাই 2 আর। এটা আমাদের ম্যাথের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। ঠিক আছে, এটা আমাদের লাগবে। তাহলে দেখো আমরা কিন্তু স্পাইরাল কোণ ডেল এস এর মানটা কিন্তু বের করে ফেললাম। এখন ভাইয়া এগুলো আমাদের যতগুলো তুমি এখানে কোণ পাইছো, ঠিক আছে, অর্থাৎ দেখো আমি লিখি এখানে আলফা ইজ ইকুয়াল টু এল স্কোয়ার ডিভাইডেড বাই 6 LR। ঠিক আছে, এরপর আমাদের আলফা এন ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 6R। ঠিক আছে, এরপরে ডেল এস ইজ ইকুয়াল টু এল ডিভাইডেড বাই 2R। এই সবগুলোর অ্যান্সার আসবে কিসে ভাইয়া, রেডিয়ানে। কিসে আসবে ভাইয়া, এই কোণের অ্যান্সারগুলো আসবে হচ্ছে রেডিয়ানে। ঠিক আছে, তাহলে রেডিয়ান থেকে আমাদের ডিগ্রিতে কনভার্ট করতে হবে, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দেখো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জানি পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। ঠিক আছে, কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে ভাই 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু কত হবে, 180 ভাগ পাই, তাহলে এত ডিগ্রি। ঠিক আছে, তাহলে এগুলো তো কিসে আসবে অ্যান্সার, রেডিয়ানে। তাহলে এগুলোর সঙ্গে যদি আমরা 180 ভাগ পাই দিয়ে গুণ করে দেই, কি ভাই 180 ভাগ পাই দিয়ে যদি গুণ করে দেই, ঠিক আছে, তাহলে এগুলোর অ্যান্সার কিসে আসবে, তখন তখন আমাদের অ্যান্সার আসবে হচ্ছে ডিগ্রিতে। এখন তুমি যদি এগুলোকে আবার কি করতেছো, এগুলোকে যদি আবার তুমি মিনিটে নিয়ে যেতে চাও, তাহলে এর সঙ্গে আরো তুমি 60 গুণ করবা। ঠিক আছে, কারণ কি আমরা জানি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু 60 মিনিট। আবার তুমি এটাকে সেকেন্ডে নিয়ে যেতে চাচ্ছ, তাহলে এর সঙ্গে তোমরা আরো 60 গুণ করবা। তাহলে আমরা কি জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, তাহলে এইভাবে দেখবা যে তোমাদের বইয়ে এগুলো কনভার্ট করে কয়েক ধরনের সূত্র বার করছে। তোমরা এই মেইন সূত্র 3টা মনে রাখবা, তাহলেই এগুলো তোমরা নিজে নিজেই কনভার্ট করতে পারবে। ঠিক আছে, বাকিগুলো তোমাদের মুখস্থ করার দরকার নেই। তাহলে এখানে তুমি কনভার্ট, এগুলো তুমি হিসাব করে দেখো তোমাদের বইয়ে যেগুলো বার করছে ওগুলোর সাথে মিলবে। ঠিক আছে, অর্থাৎ এই যে 180 এর সঙ্গে গুণ করে দিয়ে 6 দিয়ে কাটাকাটি করে পাই দিয়ে কাটাকাটি করে তুমি বার করে দেখো ওগুলোর সাথে মিলবে। তাহলে দেখো আমরা কিন্তু বাঁকের উপর যে কোনো বিন্দুর জন্য প্রতিসরণ কোণের সূত্র, তারপর বাঁকের শীর্ষবিন্দুর জন্য প্রতিসরণ কোণের সূত্র, বাঁকের শীর্ষবিন্দুর জন্য স্পাইরাল কোণের সূত্র, এগুলো কিন্তু আমরা বের করতে পারছি। আবার এই যে এখানে বাঁকের উপর যে কোনো বিন্দুর জন্য স্পাইরাল কোণ, বা আমরা যদি ওটাকে এমনিতে স্পাইরাল কোণ না বলেও এমনিতেই ফাই কোণ হিসেবে ধরি, সেক্ষেত্রে আমরা সেটার জন্য কি পাবো 3 ইনটু আলফা। ঠিক আছে, আবার তোমাকে ধরো হচ্ছে স্পাইরাল কোণ বার করতে বলছে, তাহলে সেক্ষেত্রে তুমি যদি এই কোণের মান জানো, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করলে তুমি স্পাইরাল কোণের মান পেয়ে যাচ্ছ। এগুলো আসলে জাস্ট কনভার্টের মধ্যে, এগুলো নিজের বুদ্ধিতেই বোঝা যায়। ঠিক আছে, এগুলো তোমাদের আশা করি বুঝে দেওয়ার দরকার নেই। এখন আসো ভাইয়া আমরা পরবর্তী অংশে, এই যে আমাদের দেখো বাঁকের যে শীর্ষবিন্দু ছিল, হ্যাঁ এখানে দেখো আমাদের এখন শিফট সম্পর্কে একটু বুঝতে হবে। এই শীর্ষবিন্দু থেকে লম্বিক অফসেট বের করার জন্য আমাদের শিফট সম্পর্কে একটু বুঝতে হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা এখন একটু শিফট সম্পর্কে বুঝি, যে শিফট জিনিসটা কি। এই ক্রান্তি বাঁকের একটা জিনিস আছে শিফট। ঠিক আছে, শিফট জিনিসটা আসলে কি। তাহলে ভাইয়া দেখো শিফট হচ্ছে কি, আমরা যখন এরকম সংযুক্ত বাঁক স্থাপন করব, ঠিক আছে, তো আমরা আগে কি করতাম, এভাবে বৃত্তাকার বাঁক বসাইতাম। ঠিক আছে, এভাবে বৃত্তাকার বাঁক বসাইতাম। কিন্তু যখন আমরা ক্রান্তি বাঁকের সঙ্গে এই বৃত্তাকার বাঁকটা সংযুক্ত করব, তখন এই সংযোগের সুবিধার্থে এই বৃত্তাকার বাঁকটাকে তার প্রাথমিক অবস্থা থেকে কিছুটা সরিয়ে আনা হয়। এই যতটুক পরিমাণে দূরত্বটা সরিয়ে আনা হয়, এটাই হচ্ছে আমাদের শিফট দৈর্ঘ্য। যেমন ধরো এখানে আমাদের প্রাথমিক অবস্থায় এটা ছিল আমাদের বৃত্তাকার বাঁক। ঠিক আছে, এখন আমরা দেখতেছি যে বৃত্তাকার বাঁক দেওয়ার ফলে আমাদের গাড়িগুলো খুব স্বাচ্ছন্দ্যে এই বাঁকটা অতিক্রম করতে পারতেছে না, বা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে। ঠিক আছে, তখন আমরা কি করলাম, এখানে একটা ক্রান্তি বাঁক দিয়ে সংযুক্ত করে দিলাম। ঠিক আছে, তাহলে সংযুক্ত করার ফলে আমাদের দেখো বৃত্তাকার বাঁকটা কিন্তু এখান থেকে এই পরিমাণে সরিয়ে নিয়ে আসা হলো। ঠিক আছে, নিচের দিকে। এরপরে এখান থেকে বৃত্তাকার বাঁকটা শুরু করা হলো, এবং এখানে যে আবার একটা ক্রান্তি বাঁক দিয়ে দেওয়া হলো। ঠিক আছে, এর ফলে দেখো এই যে যতটুকু দূরত্ব তুমি বৃত্তাকার বাঁকটাকে সরিয়ে আনলা, এই দূরত্বটাই হচ্ছে আমাদের শিফট দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে সংযুক্ত বাঁক স্থাপনের জন্য বৃত্তাকার বাঁককে তার প্রাথমিক অবস্থান থেকে যতটুকু দূরত্ব সরিয়ে আনা হয়, সেই দূরত্বটাই হচ্ছে আমাদের শিফট দৈর্ঘ্য। ঠিক আছে,
এই শিফট নির্ণয়ের সূত্র কি ভাই, এটা তোমাদের মুখস্থ করে ফেলতে হবে। শিফট নির্ণয়ের সূত্র হচ্ছে এল স্কোয়ার ডিভাইডেড বাই 24r। এটা একদম মুখস্থ, এটা আমাদের প্রমাণ করার কিছু নেই, এটা একদম ডাইরেক্ট কি মুখস্থ করে ফেলতে হবে। তো এটা তোমরা খাতায় নোট করে ফেলো, আমাদের শিফট নির্ণয়ের সূত্র হচ্ছে এল স্কোয়ার ডিভাইডেড বাই 24r। ঠিক আছে, তো এই ছিল আমাদের শিফট সম্পর্কে আলোচনা।